Assalamu alaikum everyone and very good evening to all of you. Hope that you all are fine. যে যেখান থেকে শুনতেছেন, আমরা ফৌজদারি কার্যবিধির পুরো আইনটা নিয়ে আলোচনা করতেছিলাম। তার মাঝখানে আপনাদের ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে ঘোষণাটা সেটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আজকে প্রথম তিনটা পত্র, মানে প্রথম তিনটা পত্রের যে 6টা সাবজেক্ট আছে, এই 6টা সাবজেক্টের প্রেসাইজ জরিকন কর্তৃক যে সাজেশনটা, এটা আপনাদের পেইড ব্যাচের গ্রুপে দিয়ে দেওয়া হবে, যেন আপনারা এখন থেকে এই প্রস্তুতি নিতে পারেন। তাহলে এই 6টা সাবজেক্টটাই সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ, তাই না? সো এবং কঠিনের ভিতরে আপনার কিন্তু ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি, দণ্ডবিধি, তামাদি, যেগুলো কিনা বার কাউন্সিলেরও সাবজেক্ট, দ্বিতীয় এবং তৃতীয় পত্র। সো প্রথম পত্র সহ এই তিনটা পত্রের 6টা সাবজেক্টের যে সাজেশনটা সেটা আমি দিয়ে দিব, যেন আপনারা এখন থেকেই নিজেরা প্রিপেয়ার্ড হতে পারেন। আর রেকর্ডিং ক্লাসটা তো আপনারা ফেসবুক প্রাইভেট গ্রুপে পাবেন। এটা হলো একটা জিনিস। আর আমরা ফৌজদারি কার্যবিধির যেটা আছে সেকশনগুলো নিয়ে আলোচনা করছিলাম, আপনার 223 নম্বর সেকশন পর্যন্ত বলছিলাম, বাট সেকশানের ডিটেলস আর বলবো না। আপনারা বার কাউন্সিল যে ফ্রি গ্রুপ আছে সেটার লাইভ ক্লাসটা করলেই সেই কোশ্চেনগুলো আপনারা পেয়ে যাবেন। আমরা এখন যেহেতু ফর্ম ফিল আপের ডেট হয়ে গেছে, আর আমরা ইতিমধ্যে সম্পত্তি হস্তান্তর আইন, বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইন প্রথম পত্রের আমরা শেষ করছি এবং আমরা টেস্টও দিয়েছি। তারপরে কি করছি, আমরা দেওয়ানি কার্যবিধি পড়ছি আর তামাদি আইন পড়ছি, তাই না? আর লাস্ট আমরা দণ্ডবিধি শেষ করছি, দণ্ডবিধির পরীক্ষাও দিছি, ঠিক কিনা? আর এখন আমরা যে কাজটা করব, আমরা ফৌজদারি কার্যবিধির যে ব্রড কোশ্চেনগুলো আছে, যেটা কিনা আমাদের 24-এর ফাইনালে আসার মতো, সেটা আমরা আলোচনা করে আমরা শেষ করব এই সপ্তাহের মধ্যে, এবং এটার উপরে আমরা এক্সাম দেব। তারপরের সাবজেক্টগুলো আপনারা হয়তো বা মনে করতেছেন যে ভাইয়া এই তৃতীয় পত্র আসতেই এত সময় লেগে গেল। আসলে ব্যাপারটা তা না। ব্যাপারটা হলো যে আপনার সাবজেক্টের ডেপথ অনুযায়ী অন্য যে সাবজেক্টগুলো পড়াবো সামনে, এগুলো দেখবেন যে সময় লাগতেছে না। কারণ কি? কারণ হলো আপনার দ্বিতীয় পত্র, তৃতীয় পত্র আর এই যে চতুর্থ পত্র সাক্ষ্য আইন যেটা পড়াবো, যারা কিনা বার কাউন্সিলের ফ্রি ক্লাস করতেছেন, ইতিমধ্যেই কিন্তু সাক্ষ্য আইন নিয়ে আমি আলোচনা করছি। হ্যাঁ, একটা ধারণা কিন্তু হয়ে গেছে এখানে অনেকেই আছে। সো সাক্ষ্য আইনটা আমি এমনভাবে পড়াবো আপনারা দেখবেন যে খুব সহজেই আপনারা বুঝতেছেন। বাট আপনার এখানে কঠিন যে সাবজেক্টগুলো আপনারা কিন্তু অলরেডি শেষ করে ফেলছেন। তারপরের যে সাবজেক্টগুলো, আন্তর্জাতিক আইন জাস্ট বলতে বলতে শেষ হয়ে যাবে, কোম্পানি আইন, তারপরে বাণিজ্যিক আইন, এগুলো দেখবেন যে বলতে বলতে শেষ হয়ে যাবে। সো আপনারা সেইভাবে প্রিপারেশান নেন। আর আপনাদের পরীক্ষাটা নিয়ে অনেকে আমাকে কোশ্চেন করছেন যে ভাইয়া আমাদের পরীক্ষাটা তাহলে কবে হবে? একদম নিশ্চিত থাকেন যে প্রিলিমিনারির পরীক্ষাটা 12ই অক্টোবর সম্ভাব্য ডেট রয়েছে। তো 12ই অক্টোবর যদি প্রিলিমিনারি পরীক্ষা হয়ে যায়, এটা কিন্তু নভেম্বরের ফার্স্ট উইকে শেষ হয়ে যাবে। সো আপনি ধরে রাখেন নভেম্বরের মাঝামাঝি থেকে আপনার পরীক্ষা স্টার্ট হয়ে যাবে। নভেম্বরের মাঝামাঝি, পিছানোর কোনো সুযোগ নাই, বরঞ্চ 2-1 সপ্তাহ আগাইতে পারে। তো নভেম্বরের 15 তারিখ আপনারা কি করেন, আপনারা ডেডলাইন ধরে রাখেন, ঠিক আছে? আশা করি এইটুকু সবার ক্লিয়ার। এইগুলো সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে আমাকে বলেন। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আপনার 3 দিন পর পরীক্ষা হবে, আগে তো 7 দিন পর হতো, এরকম কোনো কিছু নিউজ আছে? 3 দিন পর পরীক্ষা। এখন যদি জট কমানোর যেহেতু প্ল্যানিং, দেখেন এখানে 2টা জিনিস। একটা হলো আপনার জট কমানো, আরেকটা জিনিস হলো এই জট যদি কমে যায় তখন কিন্তু মানুষ আর প্রাইভেট ইউনিভার্সিটিতে এলএলবি অনার্স বলেন অথবা অন্যান্য কোর্সগুলো, ওইগুলোর চাহিদা তখন কমে যাবে। এখন জট আসলে কতটুকু কমবে এটা হলো ফ্যাক্ট। আর নর্মালি পরীক্ষাটা হয়তো 7 দিন পর পর, এখন 7 দিন পর পর। সো 7 দিন পর পর না হয়ে 3 দিন পর পর হইতেও পারে। সো আপনারা নিজে থেকে প্রিপারেশন রাখেন। আর নর্মালি এটা শুক্র শনিবারে পরীক্ষা হয়, এখন পর্যন্ত শুক্র শনিবারে হয়ে আসছে। সো এই সম্ভাবনা কম যে 3-4 দিন পর পর, বাট আপনি মাথার ভিতরে সেট আপ রাখেন যে 3-4 দিন পর হলেও যেন আপনি পরীক্ষাটা দিতে পারেন, ঠিক আছে?
আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন এই রিলেটেড? ভাইয়া আসসালামু আলাইকুম। জি। ফাইনাল ইয়ারের ভাইয়া মানে এক্সাম কি ফ্রাইডে এবং স্যাটারডে 2 দিন করে 2টা হবে? না না, আপনার ফাইনাল ইয়ারের রুটিনটা লাস্ট পরীক্ষাটা হয়েছে প্রত্যেকটা শনিবারে হয়েছে, ঠিক আছে? আর প্রিলিমিনারিটা হয়েছে প্রত্যেকটা শুক্রবারে। যে কোনো 2 দিন টানা হবে না, যে কোনো একদিন হবে, ঠিক আছে? ওকে, তো আমাদের এখানে আমরা সেকেন্ড পার্টের যেহেতু ইতিমধ্যেই আমরা তৃতীয় পত্র শেষ করতে যাচ্ছি, সো আপনারা সবাই নখদর্পণে রাখেন। আপনাদের ক্লাস আমি বাড়ানোর চেষ্টা করব। সমস্যা হয়েছে যে প্রিলিমিনারির যে ক্রাশ প্রোগ্রাম তাদেরও আসলে পরীক্ষা নকিং অ্যাট দ্য ডোর, তাদের পরে হলো আপনাদের পরীক্ষা। তো যেহেতু আজকে আমরা 3টা পত্রের সাজেশন দিয়ে দিব, মানে 6টা সাবজেক্টের সাজেশন অলমোস্ট রেডি, আমরা পেইড ব্যাচে দিয়ে দিব। সো আপনারা সেই অনুযায়ী পড়ানো যেহেতু হয়েছে, প্রয়োজনে পেইড ব্যাচের যে রেকর্ডিংটা আছে আপনারা ফেসবুক প্রাইভেট গ্রুপে রেকর্ডিংটা শুনলেই কিন্তু আপনি কোশ্চেনগুলো রিক্যাপ করতে পারতেছেন। ফারজানা আপু মিউট করে দেন। আচ্ছা, আমরা টু দ্য পয়েন্টে চলে যাই। আমাদের প্রথম যে কোশ্চেন আমাদের হলো দেওয়ানি কার্যবিধির যে পরিধিটা আছে, আসলে ফৌজদারি কার্যবিধির যে পরিধি আছে সেটা আসলে কতটুকু পর্যন্ত। যেহেতু এখানে 565টা সেকশন আছে, এই 565টা সেকশনকে আমরা কয় ভাগে ভাগ করা আছে, এখানে খণ্ড কয়টা আছে। যেমন আমরা যখন ফার্স্ট ইয়ারে আপনাদেরকে সংবিধান পড়েছিলাম, সংবিধানে আসলে খণ্ড কয়টা ছিল? 11টা খণ্ড ছিল, তাই না? 11টা ভাগ ছিল, যদিও আর্টিকেল ছিল 153টা। তেমনিভাবে এখানে ফৌজদারি কার্যবিধিতে 556টা সেকশন, বাট বলবৎ আছে কয়টা? বলবৎ আছে কিন্তু 400 সামথিং, ঠিক আছে? সবগুলো নাই, অনেকগুলো বাতিল হয়ে গেছে। হ্যাঁ, 474টা অ্যাক্টিভ আছে। আচ্ছা, 73টা, ওকে। আচ্ছা, এখন দেখেন আপনার এখানে যেটার পরিধিটা আছে, ওই ভাগগুলোর যে হেডিংসগুলো আছে, হেডিংস বলতে আপনার শিরোনামগুলো, সেগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? যেমন প্রথমে আমরা জানি প্রথম যে সেকশনগুলো সেখানে কি থাকে, 1 থেকে 5 পর্যন্ত কি আছে? সংজ্ঞা, শিরোনাম, ঠিক আছে? তারপরে হলো 6 থেকে 41 পর্যন্ত কি আছে? আপনার আদালতের যে গঠন আছে 6 নাম্বার এবং 9 নাম্বারে। 6 নাম্বারে আছে দায়রা নিয়ে, 9 নাম্বারে আছে কি? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়ে। এবং এগুলোর গঠন, ক্ষমতা, এই যে ক্ষমতাগুলো আপনাদেরকে পড়ানো হয়েছে যে কোন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা কতটুকু, কোন দায়রা জজের ক্ষমতা কতটুকু, কোর্ট সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে ইতিমধ্যে যারা প্রিভিয়াস ক্লাস করছেন, সেই জিনিসগুলো এখানে বিদ্যমান। তারপরে কি আছে? আপনার সমন, গ্রেপ্তার, হুলিয়া, ক্রুক। যেমন আপনারা সবাই জানেন যে প্রথমে কি করা হয়, একজন আসামিকে সমন দেওয়া হয়, সমনে সে না আসলে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়। তারপরে যদি না হয় তখন কি হয়? হুলিয়া জারি করা হয়। তারপরে কি করা হয়? তার সম্পত্তি ক্রোক করা হয়। তারপরে কি করা হয়? তল্লাশির যে ব্যাপারটা আছে সেটা। তারপরে আসেন 106 থেকে 153, সেখানে আসলে কি কি জিনিস আছে? সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে, সেখানে মনে করেন আমরা বলি যে ফৌজদারি আদালত কি নিছক পদ্ধতিগত আইন, এরকম ধরনের কথা বলি। হ্যাঁ, এটা পদ্ধতিগত আইন। দেওয়ানি কার্যবিধি এবং ফৌজদারি কার্যবিধি পদ্ধতিগত আইন, বাট ওইখানে দেখবেন 145 নম্বর সেকশনে আছে যে কোনো এলাকার যদি শান্তি বিনষ্ট হয়, সেটা জমি জমা নিয়ে মারামারি হইতে পারে অথবা অন্য কোনো ধরনের ব্যাপার হইতে পারে, তাৎক্ষণিকভাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আপনারা জুডিশিয়াল কোর্ট সম্পর্কে জানেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কে জানেন, বাট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তখন কি করেন? এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওই জায়গায় উপস্থিত হয়ে গত 2 মাস আগে যার দখলে সেই জমিটা ছিল তাকে দেন, যেন এর শান্তি যেন বিনষ্ট না হয়। এই যে 145 নম্বর সেকশনে আপনার মুচলেখা দেয়া, এখানে কিন্তু কোনো দণ্ড দেয়া হয় না। নর্মালি কি করা হয়? ফৌজদারির কার্যবিধির মাধ্যমে আপনার দণ্ড দেওয়া হয়, দণ্ডবিধির যে ধারাগুলো আছে সেইগুলোর উপরে বেসিস করে। তো এখানে কি হচ্ছে? এখানে কিন্তু দণ্ড দেয়া হচ্ছে না, মাইন্ডেড। তাহলে এই যে ব্যাপারটা, এটা কিন্তু মূল আইনের মতো কাজ করছে। এই যে দেখেন 4th খণ্ডে 106 থেকে 153 নম্বর সেকশন 4th খণ্ডে, এখানে শান্তি রক্ষা, তারপরে সদাচরণের মুছে লেখা, হ্যাঁ, এই ব্যাপারগুলো এখানে আছে। তারপরে বেআইনি সমাবেশ, উৎপাত, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। 154 থেকে 176, এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা আপনি লিখবেন সেটা হলো আপনার পুলিশের যে তদন্ত আছে, ঠিক আছে?
তারপর হলো ম্যাজিস্ট্রেট কর্তৃক যে কবর থেকে লাশ উত্তোলনের যে ঘোষণাটা দেওয়া হয়, এই যে ব্যাপারগুলো আছে এগুলো এখানে সন্নিবেশিত। 177 থেকে 403 সেখানে কি কি আছে? সেখানে কিন্তু এই যে আপনার একজন মানুষ যখন মামলা করবে তখন তার রেকর্ডিংটা কে করে? একজন ম্যাজিস্ট্রেট করে। কত নাম্বার ধারায় করে? আপনার 200 নাম্বার ধারায় জবানবন্দি নেন, তাই না? এছাড়াও বিভিন্ন যে জিনিসগুলো আছে সেগুলো এখানে ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে 404 থেকে 442 আপনার আপিল, রিভিশন, হ্যাঁ, এই জিনিসগুলো আছে। আর 443 থেকে 491 কি আছে? আপনার হেভিয়াস কর্পাস। হেভিয়াস কর্পাস কি? আপনার দেখবেন ফার্স্ট ইয়ারে আপনাদেরকে যখন সংবিধান পড়েছিলাম সেখানে আপনার রিট নিয়ে কথা ছিল। রিটের ভিতরে কয় ধরনের রিট, সেখানে একটা প্রকারভেদ ছিল হেভিয়াস কর্পাস। হেভিয়াস কর্পাস মানে বন্দীকে সশরীরে হাজির করা। কেন ওনাকে ওনার আত্মীয়স্বজন দেখতে পাচ্ছে না, অথবা কেন তাকে বিচারের আওতায় এখনও আনা হয়নি, এই ব্যাপারগুলো, ঠিক আছে? তারপরে দেখেন 492 থেকে 565 খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এখানে 496 এবং 97 যে আছে এগুলো হলো জামিন নিয়ে। 96তে আছে কোনগুলো জামিনযোগ্য অপরাধ, আর 97তে আছে কোনগুলো জামিন অযোগ্য অপরাধ। মাইন্ডেড, এই জিনিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে পাবলিক প্রসিকিউটর যে নিয়োগ দেওয়া হয় আমরা জানি বিভিন্ন জেলাতে, পিপি, এপিপি, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর, এই যে ব্যাপারগুলো আছে এইগুলো এখানে শেষ পর্যন্ত এই আনুষঙ্গিক বিষয়গুলো বলা আছে। তাহলে আপনার যদি কোশ্চেন আসে তাহলে ফৌজদারি কার্যবিধির যে পরিধি, তারপরে ফৌজদারি কার্যবিধির উদ্দেশ্যটা কী, ফৌজদারি কার্যবিধির উদ্দেশ্যটা কী? কারণ প্যানাল কোর্ট যে ছিল, প্যানাল কোর্টের আসলে সেখানে কি ছিল? সেটা হলো মূল আইন, তাই না? যেহেতু ফৌজদারি কার্যবিধিটা দণ্ডবিধির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, একটা ছাড়া আরেকটা, একটার সঙ্গে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত, সেই জন্য ওই যে দণ্ডবিধি অনুযায়ী যে জিনিসটা অপরাধ সেটা ডিফাইন করা আছে, আর সেই অপরাধের আপনার পানিশমেন্টটা কী হবে সেই জিনিসটা ডিফাইন করা আছে। এই যে দুইটা জিনিস এবং এই প্রসিজারটা কী হবে, তাকে দণ্ড পাওয়ানোটা মুখ্য বিষয় ফৌজদারিতে। আমি সেভারাল টাইম আপনাদেরকে বলছি যে দেওয়ানিতে কী ছিল, দেওয়ানিতে ছিল কোনটা মুখ্য বিষয়, দেওয়ানিতে কি কি জিনিস মুখ্য বিষয় ছিল, আমাকে রুনি আপু বলেন। শামিমা আপু বলেন। কে বলতে পারবে যে দেওয়ানিতে মুখ্য বিষয় কি আর ফৌজদারিতে মুখ্য বিষয় কি? যারা প্রিভিয়াস ক্লাস করছেন তারা পারার কথা। দেওয়ানিতে প্রতিকার প্রদান করতে, আর ফৌজদারিতে শাস্তি। ওকে, আলমগীর ভাই বলেন তো। আলমগীর ভাই, সাউন্ড সিস্টেমটা ভালো না, আমি কিছু কিছু জিনিস বুঝতেছি, কিছু কিছু বুঝতেছি না, তো আমরা পরে কোশ্চেন নেব। আর কে আছেন বলেন তো দেখি, আর কেউ বলতে পারতেছেন না? রোমা আপু, যারা রেগুলার ক্লাস করে, নাদিয়া ত্রুজা আপু, সঞ্জয় কুমার ভাই, রায়হান ভাই বলেন। এরকম হইলে হবে না, ফটাফট বলতে হবে। মিউট করেন, আমি বলতেছি। দেওয়ানির ক্ষেত্রে দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা যেগুলো সেগুলো আপনি বলবেন, তারপরে বলবেন যে যেমন মনে করেন জমি জমা নিয়ে, দখল বেদখল, সত্য পুনরুদ্ধার, যে কোনো ধরনের আইনি অধিকার, পদ পদবীর ঘোষণা, যে কোনো ধরনের ইনজাংশন, নিষেধাজ্ঞা, সুনির্দিষ্ট প্রতিকার, যে কোনো ধরনের চুক্তির বাস্তবায়ন, এইভাবে ফটাফট বলতে হবে। এইগুলো হলো দেওয়ানির প্রকৃতি। রায়হান ভাই মিউট করে দেন। সেইগুলো হলো দেওয়ানি আপনার প্রতিকার পাওয়া, বা দেওয়ানি ক্ষেত্রে আপনার ক্ষতিপূরণ পাওয়া, অথবা সুনির্দিষ্ট কার্য সম্পাদন চুক্তির ক্ষেত্রে, এই বাস্তবায়নগুলো হলো এখানে ইম্পর্টেন্ট। দেওয়ানির ক্ষেত্রে ক্ষতিপূরণ পাওয়া, নিষেধাজ্ঞা জারি করা আদালত কর্তৃক, অথবা আপনার যে কোনো ধরনের সুনির্দিষ্ট কার্য
কার্য বাস্তবায়ন করানো, অথবা যে কোনো সম্পত্তির দখল পুনরুদ্ধার, সম্পত্তি রিলেটেড ব্যাপারগুলো, এইগুলোর ক্ষেত্রে আপনার প্রতিকার, সুনির্দিষ্ট প্রতিকার পাওয়া, ব্যবস্থা করা, নিষেধাজ্ঞার ব্যবস্থা পাওয়া, ক্ষতিপূরণের ব্যবস্থা পাওয়া। আর ফৌজদারির ক্ষেত্রে কি? ফৌজদারির ক্ষেত্রে হলো যে সকল দণ্ড আছে, দণ্ডবিধির আওতায় যে যতগুলো আপনার অপরাধ ডিফাইন করা আছে এবং সেই অপরাধগুলোর যতগুলো দণ্ড আছে, সেই দণ্ড পাওয়ানোটা এখানে মুখ্য বিষয় ফৌজদারি কার্যবিধির মাধ্যমে। তাহলে ফৌজদারি কার্যবিধির উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আপনাকে দণ্ড পাওয়ানোটা এখানে মুখ্য বিষয়। তার মাধ্যমে কি করা হয়? তার মাধ্যমে সমাজের ভিতরে যে নিয়মতান্ত্রিক ব্যবস্থা আছে, আইনি ব্যবস্থা আছে, সেইগুলোর প্রতিফলন ঘটানো। আপনারা পড়াশোনা করতেছেন না, কিন্তু পড়াশোনা করতে হবে, পড়াশোনার কোনো বিকল্প নাই এখানে। তারপরে দেখেন ফৌজদারি কার্যবিধি যেখানে আসছে, ফৌজদারি কার্যবিধি কি সম্পূর্ণভাবে পদ্ধতিগত আইন? হ্যাঁ, মানে প্রসিজারাল ল বাট সাম সাবস্টেন্টিভ ল হ্যাজ, মানে হলো এটা মূলত পদ্ধতিগত আইন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি আছে এখানে মূল আইনের মতো কিছু সেকশন আছে। যেমন ইতিমধ্যে আমি বলছি 145 ধারায় যে মুসলেকা, তারপরে হলো নিউসেন্স, গণ উপদ্রব থামানো, ঠিক আছে? এই যে ব্যাপারগুলো আছে এগুলো একটু রিড আউট করবেন। এরপরে দেখেন যে আপনার এখানে বলা আছে যে কোনো আদালতের বিচারিক কার্যক্রমের সময় কোনো অপরাধ হইলে, অথবা কি কোনো অপরাধ করা হয়েছে বলে আদালত অবগত হলে উক্ত আদালত কর্তৃক ওইসব অপরাধের বিচারের নিমিত্তে কি কি কার্যপদ্ধতি অনুসরণ করতে পারে। মানে একজন ম্যাজিস্ট্রেট সে ফৌজদারির মামলার বিচারের ক্ষেত্রে কি কি জিনিস অবলম্বন করতে পারে, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। হ্যাঁ, যেমন মনে করেন যে ম্যাজিস্ট্রেট বলতে গিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হইতে পারে, সেক্ষেত্রে উনি কি কি করবেন। এখানে মনে করেন যে পদ্ধতিগুলো আছে, মামলার যে পদ্ধতিগুলো আছে, তারপরে অভিযুক্তকে কোন সেকশনের মাধ্যমে অব্যাহতি দিতে পারবে। কারণ কি, প্রথমত ম্যাজিস্ট্রেট কি করেন? ম্যাজিস্ট্রেট আপনার যে মামলা করতে আসছেন, যে ফরিয়াদি, যে কমপ্লেনেন্ট, তার কি করেন? জবানবন্দি নেন, তাই না? জবানবন্দি নেওয়ার পরে তারপরে এটা পুলিশের কাছে কি করেন? আপনার যদি মনে করেন এটা আমলযোগ্য অপরাধ এবং অধিকতর তদন্ত প্রয়োজন, তখন পুলিশের কাছে কি করেন? এটা তদন্তের জন্য পাঠিয়ে দেন, নর্মাল তদন্ত। তারপরে যদি মনে করেন অধিকতর তদন্ত, সেটাকে বলে ফার্দার ইনভেস্টিগেশন, তখন আবার ফার্দার ইনভেস্টিগেশনেও পাঠাইতে পারেন। এখন এখানে তিনি প্রথমে যখন মামলার যে পদ্ধতি, তিনি যে বিচার পদ্ধতিটা অনুসরণ করবেন, অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি প্রদান, যখন তিনি আপনার পুলিশের কাছ থেকে, হ্যাঁ, যখন যাবতীয় নথি যখন তার হাতে আসবে, এটা যদি জিআর মামলা হয় তখন পুলিশের কাছ থেকে আপনার যে তদন্ত রিপোর্ট আছে অথবা মামলার যে কপি আছে সেটা আপনার ম্যাজিস্ট্রেটের কাছে আসবে। অথবা তিনি যদি সরাসরি মামলা করেন সেটাকে বলে সিআর মামলা বা কমপ্লেনেন্ট রেজিস্টার, দুইটাই পুলিশ কর্তৃক হইলেও সেটাও ম্যাজিস্ট্রেটের কাছে যাবে। শুধুমাত্র সেখানে পুলিশের এখানে একটা নাম্বার থাকবে আর একটা জিআর নাম্বার পড়বে, রেজিস্টারের নাম্বার, যেটা কিনা ম্যাজিস্ট্রেটের কাছে যাবে। তো ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে অভিযোগটা ভিত্তিহীন, তাহলে কি করবেন? অভিযুক্তকে অব্যাহতি দিবেন। আর কি করবেন? আপনার যদি মনে করেন যে অপরাধ আছে, সেই ক্ষেত্রে আপনার চার্জ গঠন করা হবে। এই চার্জ গঠনের ক্ষেত্রে দুইটা জিনিস, যেটা কিনা এখানে দেয়া নাই বাট পরবর্তীতে বিভিন্ন সময় পাবেন, যে পুলিশ যে রিপোর্ট দেয়, রিপোর্টটা আসলে কয় ধরনের। রিপোর্টটা হলো, একটা হলো আপনার ফাইনাল রিপোর্ট, একটা চার্জ গঠন করে তারপরে কি করে আপনার ফাইনাল রিপোর্ট দেয়, অথবা চার্জশিট দেয়, দুইটার ভিতরে যে কোনো একটা। যদি অভিযুক্ত হয় সেক্ষেত্রে চার্জশিট দেবে, আর যদি অভিযুক্ত না হয়, তাকে যদি কোনো ধরনের সেই অভিযোগ অথবা এই ধরনের কোনো উপাদান না পাওয়া যায়, সেই ক্ষেত্রে ফাইনাল রিপোর্ট দেবে। দুই ধরনের রিপোর্ট দিবে, সেটা এখানে লেখা নাই। এখানে আছে যে অভিযোগ গঠন করা, এই অভিযোগের ভিত্তিতে এই যে রিপোর্টটা আছে, এই রিপোর্টের ভিত্তিতে আপনার ম্যাজিস্ট্রেট ডিসাইড করবে যে তার বিরুদ্ধে অভিযোগ গঠন হবে নাকি তাকে অব্যাহতি দেওয়া হবে। এখন মনে করেন তার বিরুদ্ধে যখন অভিযোগ গঠন হবে, তখন ম্যাজিস্ট্রেট কী করবে? তাকে জিনিসটা পড়ে শোনাবে। সে যদি আপনার মাইনা নেয় যে হ্যাঁ আমি এই অপরাধটা করছি, সেই ক্ষেত্রে তাকে কি দণ্ড প্রদান করবে। আর যদি সে আপনার নারাজি পিটিশন দেয়, মানে সে যদি এটা না মানে, তখন কি করবে? তখন সেই ক্ষেত্রে তার আবার আপনার পুনঃ জবানবন্দি নিবে, হিয়ারিং হবে, সাক্ষ্য গ্রহণ হবে, ঠিক আছে?
তারপরে সাক্ষী সবুত দেয়া হবে। তারপরে যদি মনে করে যে তাকে দণ্ড প্রদান করা প্রয়োজন, সেক্ষেত্রে সে দণ্ডিত হবে, অথবা দণ্ড প্রদান করার প্রয়োজন নাই, সেক্ষেত্রে অ্যাকুইটাল বা খালাস পাবে। বুঝা গেছে? এই যে প্রসেসগুলো। তারপরে কি আছে, আপনার যে বাদী ছিল তাকে এই ফৌজদারি মামলায় বলা হয় ফরিয়াদি। সেই ফরিয়াদি মনে করেন আপনার অনুপস্থিত আছে, সেই ফরিয়াদি যদি অনুপস্থিত থাকে সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আসামি যে হাজির হবে, এই আসামি হাজির হওয়ার যে তারিখ আছে বা মুলতবি মানে অ্যাডজুরেন্ট, এই অ্যাডজুরেন্ট যে আছে এর পরবর্তী তারিখে ফরিয়াদি যদি অনুপস্থিত থাকে তাহলে আসামিকে কি প্রদান করবেন ম্যাজিস্ট্রেট? খালাস প্রদান করবেন। ঠিক আছে? আবার কি হইতে পারে, ফরিয়াদি যিনি আছে মানে আপনার দেওয়ানিতে ছিল বাদী, এখানে বলা হয় ফরিয়াদি। এখন ফরিয়াদি যদি মামলা প্রত্যাহার করে নেয় সেই ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, সেই ক্ষেত্রে হলো আপনার মামলা যদি প্রত্যাহারের আবেদন করে, সেই ক্ষেত্রে ফরিয়াদিকে নালিশ প্রত্যাহারের জন্য যে কারণ, সে আসলে কী কারণে প্রত্যাহার করতে চাইতেছে সেই জিনিসগুলো আপনাকে দেখাবে। সে চাইলেই আপনার প্রত্যাহার করে নিলাম না, ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে, কারণ সে অনুমতি নিয়েই কিন্তু মোকদ্দমা করছিল। বুঝতে পারছেন? এবং এই যে প্রত্যাহারের যে আবেদনটা করবে সেটা অবশ্যই আপনার সমন জারির পূর্বে যে কোনো সময় আপনাকে করতে হবে, এই জিনিসটা বলা আছে। আচ্ছা, এখন ফরিয়াদি নাই, মামলা করছে ঠিকই বাট নাই, সেই ক্ষেত্রে করণীয় কি? সেই ক্ষেত্রে তাকে যে কোনো আপনার যে বিবাদী আছে তাকে কি দিতে পারবে? খালাস দিতে পারবে। ঠিক আছে? অথবা আসামিকে অব্যাহতি দেওয়া, যে কোনো একটা জিনিস দিতে পারবে। আর হলো যে কোনো ছোটোখাটো বিষয়, তুচ্ছ জিনিস, হ্যাঁ, এগুলোর ব্যাপারে কি হবে? এগুলোর ব্যাপারে আপনার নর্মালি তুচ্ছ ব্যাপারে যে অর্থদণ্ড থাকে অথবা কারাদণ্ড থাকে সেটা দেওয়া হবে। এই জিনিসগুলো এখানে লেখা আছে, সো এটা আপনাকে পড়তে হবে। তারপরে দেখেন, এটা জাস্ট চোখের দেখা দেখবেন যে তদন্ত কি, অনুসন্ধান কি এবং বিচারের ভিতরে পার্থক্যটা কি। তদন্ত, অনুসন্ধান এবং বিচার। তদন্ত আসলে কে করে আমাকে এটা জানতে হবে। এখন তদন্ত করতে হলে পুলিশ কিন্তু নিজে থেকে আমলযোগ্য অপরাধ ক্ষেত্র বিশেষে তদন্ত করতে পারে, বাট নর্মালি কি হয়, নর্মালি ম্যাজিস্ট্রেট আপনার সেই অনুমতিটা নেবে, সে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি নিয়ে আপনার তদন্ত করবে। ঠিক আছে? আর অনুসন্ধানের ক্ষেত্রে কি? অনুসন্ধানের ক্ষেত্রে হলো যে ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক যদি বলা হয় যে এটা অনুসন্ধান করেন, ইনকোয়ারি করেন, সেই ক্ষেত্রে এটা ইনকোয়ারি করা হবে। আর হলো যে আপনার বিচার, হ্যাঁ, বিচারটা কি? বিচারটা হলো আপনার ম্যাজিস্ট্রেটের সামনে যাহা বলিব সত্য বলিব পড়ানো হয়, তাই না? তারপরে কি আদালত যে বিচারিক ট্রায়ালের যে কার্যক্রম করে সেটাকে আমরা বলবো বিচারিক কার্যক্রম, এবং সেটাকে আমরা বিচার বলে অভিহিত করব। এখন এই জিনিসটা আপনার জাস্ট পার্থক্যটা চোখের দেখা দেখবেন, এটা এতটা ইম্পর্টেন্ট না। তারপরে দেখেন 24 ঘন্টার মধ্যে যদি তদন্ত সম্পন্ন না হয় সেক্ষেত্রে কি হবে? আপনার তদন্তের নির্দিষ্ট সময়সীমা বাড়ানো যাবে। সেটা কিভাবে বাড়ানো যাবে? সেক্ষেত্রে অবশ্যই ম্যাজিস্ট্রেটের কাছে তাকে নিয়ে যেতে হবে এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে। এখন এখানে একটা সংশোধনী আছে, আপনারা যদি মনে করেন যে সংশোধনীটা দিবেন, 2025 সালে একটা সংশোধনী আছে, এটার 24 ঘন্টা নাই, এটা হলো 12 ঘন্টার ভিতরে ম্যাজিস্ট্রেটের কাছে আপনার হাজির করতে হবে। আপনারা চাইলে যেটা দেন, আগেরটা দিলেও কারেক্ট, বর্তমানটা দিলেও কারেক্ট, কারণ হলো আপনারা আপনাদের বইতে গাইডে এই জিনিসগুলোই এখনও বিদ্যমান এবং আপনারা ওই সেশনেই পরীক্ষা দিচ্ছেন, 24-এর পরীক্ষা দিচ্ছেন। ঠিক আছে? সো আপডেটটা দিতে পারলে ভালো। হ্যাঁ, আলমগীর ভাই আপনার সাউন্ডটা আস্তে জোরে হয়ে যাচ্ছে, বুঝতেছি না। অন্যরা শুনতে পারতেছেন, বুঝতেছেন? ভাইয়া এই লাইনটা আবার বলেন। 24 ঘন্টার যেটা বলেন ওটা আবার একটু বলেন। একজন মানুষকে আপনার মনে করেন পুলিশ যে আটক করে, আটকের পরে আপনার 24 ঘন্টার ভিতরে তাকে বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে। এটা হলো আসা যাওয়ার যে সময়টা আছে সেটা ব্যতীত। একজন মানুষকে মনে করেন ফেনী থেকে চট্টগ্রাম নেওয়া হচ্ছে, ওই সময়টা কাউন্টিং হবে না। তাকে নেয়ার পর থেকে 24 ঘন্টার ভিতরে তাকে বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করতে হবে। ঠিক আছে? এইটুকু জিনিস হলো এটার মূল বক্তব্য। বুঝতে পারছেন? ভাইয়া
এটা আপাতত মনে রাখলেই হবে, না হলে আমি যে সংশোধনী বললে এটা ঘুলায় যাবে আপনাদের। সো এটা হলো মূল বক্তব্য। তারপরে যখন বার কাউন্সিলের জন্য পড়তে চাবেন তখন দেখবেন নতুন নতুন সংশোধনী আছে যেগুলো এখন নতুন করে বার কাউন্সিলে পড়াইতেছি। সো এইখানের যে ব্যাপারটা আছে এই জিনিসটা আপনারা এতটুকু মনে রাখলেই হবে। হ্যাঁ, আচ্ছা, এখন মনে করেন ম্যাজিস্ট্রেট কি করবে। হ্যাঁ, ম্যাজিস্ট্রেট আপনার মূলত তাকে কি করতে পারে, তাকে রিমান্ডে পাঠাইতে হবে পারে। সেই ক্ষেত্রে রিমান্ডের ক্ষেত্রে অবশ্যই 15 দিনের বেশি হবে না। বুঝতে পারছেন? এই জিনিসগুলো এখানে বলা আছে। আবার মনে করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে আমরা জানি যে 4 ধরনের ম্যাজিস্ট্রেট আছে, তাই না? প্রথম সবচেয়ে বড় যিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তারপরে কে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তাই না? এখন দেখেন এই দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কিন্তু সবচেয়ে ছোট, তাদের ক্ষমতা কিন্তু 2 বছরের কারাদণ্ড অথবা 3 বছরের কারাদণ্ড অথবা 2 লাখ টাকা জরিমানা, 3 লাখ টাকা জরিমানা, মানে হলো সবচেয়ে ছোট পর্যায়ে। তারা কি করতে পারবেন না, তারা কিন্তু এই পুলিশ হেফাজতে আটক বা যেটাকে রিমান্ড বলা হয় সেটা নির্দেশ দিতে পারবে না, কারণ আইনে এই বিধানটা নাই। দিতে হলে তাহলে কাকে দিতে হবে, হয় ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বুঝতে পারছেন? এই জিনিসগুলো একটু পড়বেন, এগুলো বিস্তারিত। তারপরে দেখেন আপনার বাংলাদেশে কত প্রকার ফৌজদারি আদালত আছে 6 নম্বর সেকশন অনুযায়ী, আর হলো 9 নম্বর সেকশনে আছে যে চিফ জুডিশিয়াল আদালত যে আছে সেটা আসলে কয় ধরনের কোর্ট আছে। এখন আসে নর্মালি যেটা আসে ফৌজদারি আদালত বা দায়রা আদালত, ঠিক আছে? দায়রা আদালত এখানে এই 6 এবং 9 এই দুইটার মিশ্রণ আছে। তো এটা আমরা ইতিমধ্যেই পড়ছি, তারপরে আমি বলতেছি যে ফৌজদারির ক্ষেত্রে 2 ধরনের কোর্ট, তাই না? একটা হলো সেশন জাজ, তারপর হলো অতিরিক্ত সেশন জাজ, আর হলো যুগ্ম সেশন জাজ। হ্যাঁ, যুগ্ম দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, আর হলো দায়রা জজ নিচের থেকে আসলে। মানে হলো দায়রা আদালত, সেটা হোক জেলা দায়রা হোক মহানগর দায়রা, একই, কোনো পার্থক্য নেই, শুধুমাত্র নামটা চেঞ্জ, মহানগর দায়রা আদালত। তারপরে কি মহানগর অতিরিক্ত দায়রা আদালত আর মহানগর যুগ্ম দায়রা আদালত। আর জেলা পর্যায়ে নামটা কি হবে, দায়রা আদালত, দায়রা জজ, তারপরে হলো দায়রা জজ, তারপরে হলো অতিরিক্ত দায়রা জজ, তারপরে হলো যুগ্ম দায়রা জজ। এই জিনিসটা মনে রাখবেন, ঠিক আছে? এটা গেল দায়রা আদালতের শ্রেণীবিন্যাস, যে জেলা পর্যায়ে থাকলে এই 3টা কোর্টের যারা জাজ থাকবেন তাদের নামগুলো বললাম, আর মহানগরে থাকলে তাদের নামগুলো কি হবে সেটা বললাম। এখন আসেন 2 প্রকারের আরেকটা কি, ম্যাজিস্ট্রেট আদালত। দায়রা আদালতের কিন্তু আর কোনো প্রকারভেদ নাই। প্রকারভেদ জেলাতে একরকম, মেট্রোপলিটন এরিয়া মানে সিটি কর্পোরেশন এলাকায় একরকম, নামটা শুধু ভিন্ন, পদ সেম, তারা যে জায়গায় বসে। যদি জেলাতে বসে তখন সর্বোচ্চ পর্যায়ে যিনি আছেন তার নাম হয় জেলা দায়রা জজ, ঠিক আছে? দায়রা জজ। আর ইয়াতে থাকলে মেট্রোপলিটন মহানগরে থাকলে তার নাম হবে মহানগর দায়রা জজ। তারপরে যে আছে মহানগর অতিরিক্ত দায়রা জজ, আর জেলা পর্যায়ে থাকলে অতিরিক্ত দায়রা জজ, আর যুগ্ম দায়রা জজ, মহানগর যুগ্ম দায়রা জজ, আর হলো জেলা পর্যায়ে যিনি আছেন যুগ্ম দায়রা জজ। এই হলো, ঠিক আছে? এখন আসেন ম্যাজিস্ট্রেট আদালত, কারণ দায়রা জজ যিনি আছেন, যে 3টা কোর্ট আছে, যুগ্ম দায়রা যিনি আছেন তার ক্ষমতা কতটুকু ওইখানে একটু বইলা শেষ করে আসি, আবার রিকেপ করি যেন আপনাদের মনে থাকে। যুগ্ম দায়রা যিনি আছেন তিনি কিন্তু 10 বছর কারাদণ্ড দিতে পারেন। হ্যাঁ, 10 বছর কারাদণ্ড দিতে পারেন, তার অধিক কিন্তু দিতে পারেন না। তার উপরে কে দিতে পারেন, যুগ্ম দায়রা দিতে পারেন, অতিরিক্ত দায়রা অথবা দায়রা জজ, তারা দিতে পারেন যাবজ্জীবন, মৃত্যুদণ্ড। হ্যাঁ, এখন একজন খুন করলো, সেটা প্রথমে কিন্তু সরাসরি এখানে মামলা করা যায় না, মামলাটা করবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে, মানে ম্যাজিস্ট্রেট আদালতের চিফ জুডিশিয়াল, তারাও আপনার জজ। তো সেইখানে চিফ জুডিশিয়ালের আদালত যেটা আছে সেখানে যখন দেখবে, যেমন চিফ জুডিশিয়াল আদালতের 4টা কোর্ট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি আছেন তার কোর্ট, তারপরে হলো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কোর্ট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কোর্ট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোর্ট। তো ওইখানে যখন মামলাটা দায়ের করা হবে, ফৌজদারি মামলাটা, ক্রিমিনাল যে কেসটা, তখন তারা যখন দেখবে যে খুন, আর খুনের ক্ষেত্রে আপনার যাবজ্জীবন হইতে পারে অথবা মৃত্যুদণ্ড। হ্যাঁ, তখন তারা এটা ফরওয়ার্ড করে দেবেন দায়রাতে, কথাটা বুঝেন। আর যদি চিফ জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেট আদালতে যদি সমাধানযোগ্য হয়, যেমন মনে করেন 7 বছরের কারাদণ্ড, আপনার দণ্ডবিধি অনুযায়ী যে অপরাধটার সর্বোচ্চ শাস্তি 7 বছরের পর্যন্ত কারাদণ্ড, সেটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পর্যন্ত তিনিই বিচার করতে পারতেছেন, অথবা 7 লক্ষ টাকা পর্যন্ত যত আর্থিক মামলা আছে, মোকদ্দমা আছেন, সেটা তিনিই করতে পারতেছেন। বুঝেন? সো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেলা পর্যায়ে এখানে আপনার 4টা কোর্ট, ঠিক আছে? প্রথম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপরে আছে হলো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তারপরে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তো এইখানে আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা তো আমরা জানলাম, তিনি 7 বছরের উপরে দণ্ড দিতে পারেন না, আর কি পারেন না, 7 লক্ষ টাকার উপরে জরিমানা করতে পারেন না। তার নিচে যিনি আছেন তিনি হলেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আসলে কতটুকু? তিনি আসলে 5 বছরের বেশি কারাদণ্ড দিতে পারেন না, আর 5 লক্ষ টাকার বেশি মূল্যমানের বিষয়বস্তু তিনি বিচার করতে পারেন না। তারপরে কি আছে? দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যিনি আছেন, দ্বিতীয় শ্রেণীর তিনি আপনার 3 বছরের বেশি কারাদণ্ড দিতে পারেন না, 3 লক্ষ টাকার মূল্যমানের বিচারের বেশি করতে পারেন না। আর লাস্ট হলো তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তিনি কি করতে পারেন? তিনি সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড দিতে পারেন, আর আপনার 2 লাখ টাকার মোকদ্দমা পর্যন্ত, মামলা পর্যন্ত তিনি বিচার করতে পারেন, ক্রিমিনাল মামলা। দেখেন এইখানে ক্রিমিনাল মামলার ক্ষেত্রে এই যে 2 লাখ টাকার ভিতরে নিষ্পত্তিপূর্ণ অথবা 2 বছরের বেশি দণ্ড দেওয়া যায় না। এখন মনে করেন চুরির গিয়ে ডাকাতি হয়ে গেল, সে সশস্ত্র হয়ে গেল চুরি করতে গিয়ে, তখন ডাকাতির ক্ষেত্রে কি? ডাকাতির ক্ষেত্রে আপনার 7 বছর পর্যন্ত দণ্ড আছে, তাহলে এটা কি আর আপনার প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটে থাকবে? অবশ্যই থাকবে না। এটা চলে যাবে আপনার চিফ জুডিশিয়াল আদালতে। মানে আপনার চিফ জুডিশিয়াল কোর্ট যেটা আছে, সেখানে আপনার যখন মামলা করবেন, তখন মামলাটা কিসের বেসিসে করবেন? এইটা হলো আপনার ফৌজদারি কার্যবিধির পিছনে আপনার তফসিল দেয়া আছে মূল আইনের। 2 নম্বর তফসিলে বলা আছে, সেইখানে 2 নম্বর তফসিলটা অনেক বড়, সেখানে দণ্ডবিধির যতগুলো অপরাধ আছে সবগুলো অপরাধ সন্নিবেশিত আছে। সেখানে লেখা আছে কোনটা কী ধরনের অপরাধ, এটার জন্য এটা কি জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য, এটা আসলে কোন কোর্টে এটা মোকদ্দমা করতে হবে কোন অপরাধটার ক্ষেত্রে, ঠিক আছে? এখন মনে করেন চুরি করছে, তার সাপোজ তার 3 বছরের সাজা অথবা 2 বছরের সাজা, সেই ক্ষেত্রে সে কোথায় যাবে? তৃতীয় শ্রেণী অথবা দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট কোর্টে। এখন মনে করেন সে চুরি করতে গিয়ে সে সশস্ত্র হয়ে গেছে, তখন তো এটা আর চুরির ভিতরে নাই, এটা হয় দস্যুতা হয়ে গেছে, অথবা 5 জনের বেশি হইলে তখন এটা ডাকাতি হয়ে গেছে, দণ্ডবিধিতে আপনাদেরকে পড়াইছি। তখন কি এই যে ভ্যারিয়েশন, এই ভ্যারিয়েশন অনুযায়ী তখন কোন কোর্টে মোকদ্দমাটা চলমান হবে সেটা ওই তফসিলে বলা আছে। বুঝতে পারছেন? আপনারা যখন বার কাউন্সিল পরীক্ষা দেবেন, অ্যাডভোকেট যখন হয়ে যাবেন, তখন আপনার ওই তফসিলগুলো আপনি তখন মেনটেন করবেন যে কোন ক্ষেত্রে কোন কোর্টে যাওয়া দরকার। যেমন দেওয়ানিতে কী ছিল? দেওয়ানিতে হলো টাকার মূল্যমান, বিষয়বস্তু, এইগুলো ছিল, তাই না? আপনারা ইতিমধ্যেই জানেন যে দেওয়ানির ক্ষেত্রে যে 5টা কোর্ট আছে, আপনারা ক্লাসে যারা নিয়মিত করছেন আপনারা জানেন যে কোন কোর্টে আমার ক্লায়েন্টকে আমাকে নিয়ে যেতে হবে, কোন কোর্টে আমি মোকদ্দমাটা দায়ের করব, ঠিক আছে? ইভেন দ্যাট এগুলো খুবই গুরুত্বপূর্ণ একজন আইনের ছাত্র হিসাবে এবং ফিউচার অ্যাডভোকেট হিসাবে, কারণ আপনার ক্লায়েন্ট আপনার প্রতি ডিপেন্ডেন্ট থাকবে, এবং আপনি যদি না জানেন যে কোন কোর্টটার ক্ষমতা কতটুকু, এখতিয়ার কয় ধরনের, আর্থিক এখতিয়ার, আঞ্চলিক এখতিয়ার, আরেকটা কি বিষয়বস্তুগত এখতিয়ার, এই 3টা সম্পর্কে আপনার ফুল ভালো একটা কনসেপ্ট থাকতে হবে। আই রিপিট, আর্থিক এখতিয়ার, আঞ্চলিক এখতিয়ার, আরেকটা কি বিষয়বস্তুগত এখতিয়ার। যেমন মনে করেন বিষয়বস্তু, একটু বলি, যারা বারবার এগুলো বলতে হয়, কারণ হলো এইগুলো হলো মূল জিনিস, বেসিক জিনিস। এটা যদি আপনার মনে না থাকে, আপনার প্রতি পদে পদে বিপদে পড়তে হবে। আপনার বিষয়বস্তুগত এখতিয়ার কি? যেমন কোনগুলো দেওয়ানি প্রকৃতির মামলা, সেগুলো যাবে দেওয়ানি কোর্টে, কোনগুলো ফৌজদারি প্রকৃতির মামলা, ক্রিমিনাল টাইপের, ক্রিমিনাল কোর্টে, সেটা যাবে ক্রিমিনাল কোর্টে। আগে তো আপনি কোর্ট ডিফাইন করবেন, তারপরে তো আপনার ক্লাসিফিকেশন, যে কোন জায়গায় যাবে এই মামলার মেরিটটা তখন দেখতে হবে যে এটা আসলে কত টাকার মূল্যমানের, তখন দেওয়ানির কোন কোর্টে যাবে, অথবা এটা কোন টাইপের ক্রিমিনাল কেস, এটা আসলে দণ্ডবিধি অনুযায়ী কি আছে, এবং ফৌজদারির সেকেন্ড যে তফসিল আছে সেখানে আসলে কি আছে, এবং সেইখানে কি এটা কি জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য, আমি যে বেইল চাবো, আমি কি ফৌজদারি কার্যবিধির 496-তে চাবো নাকি 497-তে চাবো, আমার গ্রাউন্ডটা কি হবে। Each and everything you can define from those phenomena, those chapters, those তফসিল,
সব কিছু পাই টু পাই মেনশন করা আছে। আমি জানি এই যে কথাগুলো বলতেছিলাম তার পরবর্তী কোশ্চেন অনেকেরই রেজ হয়েছিল যে ভাইয়া এই যে মোকদ্দমাটা করব আমি কিভাবে বুঝবো যে কোন আদালতে যাইতে হবে, আমি কিভাবে বুঝবো যে সে জালিয়াতি করছে অথবা সে মানহানির মামলা, তখন আমি কোন কোর্টে যাব, কিভাবে হবে? এই উত্তরগুলো হলো এই এতক্ষণ ধরে বললাম। এখন বলেন আপনাদের এই রিলেটেড কোর্টই যদি না বোঝেন, এটা হলো বিষয়বস্তুগত এখতিয়ার। আবার মনে করেন পারিবারিক আদালতের বিষয়বস্তু 5টা, সেই ক্ষেত্রে আপনার সেইখানে যাইতে হবে, তখন দেওয়ানি ফৌজদারিতে থাকা যাবে না। ওইটার জন্য আপনার পারিবারিক আদালত আইন 2023 ফার্স্ট ইয়ারে আপনারা পড়ছিলেন পারিবারিক অধ্যাদেশ 1885, ওইটা এখন ভ্যালিড হয়ে গেছে। এখন নতুন আইন পারিবারিক আদালত 2023 আইন সম্পর্কে আপডেট থাকতে হবে। আপনাদেরকে আমি বলছিলাম ইন্টারনেটে সার্চ দেবেন বাংলাদেশ কোর্ট দিয়ে সবগুলো আইন সম্পর্কে একটা নখদর্পণে রাখবেন। এখন সামনে পরীক্ষা, এখন আর সার্চ মার্চের দরকার নাই, এটা পরীক্ষা দেওয়ার পরে সবগুলো আইন লেখা ফেলবেন। কারণ কি, আপনার তখন বুঝতে পারবেন যে কোনটার সাথে এটা রিলেটেড। এটা কি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সঙ্গে রিলেটেড, নাকি এটা নারী নির্যাতন এবং শিশু নির্যাতন আইনের সঙ্গে রিলেটেড, নাকি পারিবারিক আইনের সঙ্গে রিলেটেড। ঠিক আছে, আপনাকে কোর্ট সম্পর্কে তখন একটা ভালো ধারণা রাখতে হবে। তাহলে আশা করি আপনারা দায়রা আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালত সম্পর্কে আপনারা একটা ভালো ধারণা পাইছেন। তো এই যে তাদের যে ক্ষমতা, তাদের যে গঠন, তাদের যে এখতিয়ার, এগুলো নিয়ে এই ব্রড কোশ্চেনটা, এবং তাদেরকে কিভাবে নিয়োগ দেওয়া হয় সেটা সংবিধানেই বলা আছে। দায়রা যারা আছে, দায়রা আদালতে যে তিনটা কোর্ট থাকবে। দেখেন, কোর্ট কিন্তু একের অধিক হইতে পারে। যুগ্ম দায়রা জজের কোর্ট 1টা না 5টা পর্যন্ত হইতে পারে, বুঝতে পারছেন? আবার অতিরিক্ত দায়রা জজের কোর্ট 1টা থাকবে এরকম না, অতিরিক্ত দায়রা জজের কোর্ট 1, 2 এরকম থাকতে পারে। ঠিক আছে, এবং এটা সংবিধানের 133 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে জুডিশিয়াল সার্ভিসের সদস্যদেরকে। জুডিশিয়াল সার্ভিস কারা? যারা কিনা বর্তমানে 2007 সালের 1 নভেম্বরে যে মামলাটা হয়েছিল মাজদার হোসেন বনাম বাংলাদেশ, এই মামলার প্রেক্ষাপট থেকে 2007 সালের নভেম্বর মাসের 1 তারিখের পর থেকে আপনার বিচার বিভাগ আলাদা। তার আগে কী ছিল? তার আগে এই যে বিসিএস শুনেন, এই বিসিএসে একটা ক্যাডার ছিল জুডিশিয়ারি। সেই জুডিশিয়ারিতে যারা যাইতো তারা বিচার কার্য পরিচালনা করত। যেমন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বিসিএস চলতেছে কততম? বিসিএস প্রায় 51তম 54তম এরকম চলে আসছে। বাট বিজেএস কি, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস মাত্র 19তম পরীক্ষা এখন চলমান আছে। দ্যাট মিন্স ওই যে 7 সাল থেকে এখন পর্যন্ত যতগুলো বিজেএস হয়েছে তাদের ক্রাইটেরিয়া ভিন্ন, যে এলএলবি অথবা এলএলবি অনার্স হইতে হবে, বয়স 32-এর ভিতরে থাকতে হবে, তখন তারা পরীক্ষা দিবে। জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে তারা সদস্য হিসেবে নির্বাচিত হবে। তারপরে কি হবে? তারপরে তারা বিচারক হিসাবে তখন দায়রাতে যাদেরকে দেয়া হবে সেটা আপনার সংবিধানের 133 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। আবার 115তে কি আছে? জুডিশিয়াল সার্ভিস নিয়োগের যে আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা আছে সেটাও আছে। তো এই জিনিসগুলো দেখবেন। তারপরে আমরা পরের যে কোশ্চেনটা সেটা হলো যে আপনার প্রত্যেকটি ফৌজদারি আদালতের সর্বোচ্চ শাস্তি প্রদানের ক্ষমতা। এখন মনে করেন আমরা যে প্রত্যেকটা ফৌজদারি আদালত যে আছে তাদের শাস্তি প্রদানের ক্ষমতা কিন্তু আমি ইতিমধ্যে বলছি, আপনাদের বইতে গাইডে আগেরটাই আছে, ভুল আগেরটা রয়ে গেছে। অবশ্যই সেটা সঠিকটা লিখবেন। যেমন নিচের থেকে আসি, 3য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে আছে, আগে ছিল 2 বছরের কারাদণ্ড, 2000 টাকা পর্যন্ত জরিমানা, কিন্তু জরিমানাটা চেঞ্জ হয়ে গেছে। প্রত্যেক 2000-এর সাথে আরও 0 লাগাই দেবেন, 2 লাখ করে দেবেন, মানে 1000 আর নাই, সব লাখ করে দেবেন, তাহলে দেখবেন মিলে গেছে। যেমন 3য় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের 2 বছর পর্যন্ত কারাদণ্ড, 2 লাখ টাকা পর্যন্ত জরিমানা, মনে রাখতে হবে। 2য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 3 বছর পর্যন্ত কারাদণ্ড, 3 লাখ টাকা পর্যন্ত জরিমানা। আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 5 বছর পর্যন্ত কারাদণ্ড, 5 লাখ টাকা পর্যন্ত জরিমানা। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আপনার যিনি আছেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এখানে ভুল আছে। আচ্ছা, আমি তো রেকর্ডিংয়ে ইতিমধ্যেই বলছি, আপনারা সেই অনুযায়ী নোট ডাউন করে ফেলবেন, ঠিক আছে? আমি এখন এখানে বলার যে বিষয়টা আছে, আপনার দায়রা জজের পরে তার অভিভাবককে, আপনার দায়রা জজ মনে করেন একজনকে মৃত্যুদণ্ড প্রদান করলো, সে কি মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবে? হ্যাঁ, কার্যকর করতে পারবে। সেই ক্ষেত্রে কার পারমিশন লাগবে? আপনার হাইকোর্ট বিভাগের পারমিশন লাগবে। আর হাইকোর্ট বিভাগটা কোন কোর্টের অধীনস্থ? সুপ্রিম কোর্টের অধীনস্থ। মাইন্ডেড, সুপ্রিম কোর্টে কয়টা বিভাগ আছে? 2টা বিভাগ আছে। একটা হলো সর্বোচ্চ বিভাগ অ্যাপেলেট
ডিভিশন, আরেকটা হলো তার পরবর্তীতে হাইকোর্ট ডিভিশন। হাইকোর্ট বলতে কিছু নাই, সেটা হলো হাইকোর্ট ডিভিশন। এই হাইকোর্ট ডিভিশনটা হলো অভিভাবক এই দায়রার, ঠিক আছে? তাহলে কি অ্যাপিলেট পর্যন্ত যাওয়া যাবে। তো এই হাইকোর্ট ডিভিশন থেকে আপনাকে ওই যে দায়রা এবং অতিরিক্ত দায়রা জজের যে কোর্ট আছে তারা সর্বোচ্চ যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ড দিতে পারে। যাবজ্জীবন দিলে সেটা কার্যকর হয়ে যাবে অটোমেটিক্যালি, আর মৃত্যুদণ্ডের ক্ষেত্রে সেটা অবশ্যই হাইকোর্ট ডিভিশন ACD, হ্যাঁ, হাইকোর্ট ডিভিশন কর্তৃক আপনার পারমিশন নিতে হবে, এই জিনিসটাই বলা আছে। তারপরে আপনার যে জিনিসটা আছে সেটা হলো যে আপনার 10 বছরের কারাদণ্ড প্রদানযোগ্য অপরাধসমূহ বিচারের জন্য ফৌজদারি কার্যবিধি 29C ধারা অনুযায়ী বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত বছরের শাস্তি প্রদান করতে পারেন। এখন দেখেন, বিশেষ ক্ষমতাপ্রাপ্ত যারা থাকবে, হ্যাঁ, সেই ক্ষেত্রে তারা কিন্তু 10 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারবে, বাট তার অধিক দিতে পারবে না। এখন বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, কারণ আমরা জানি একজন যুগ্ম দায়রা যিনি আছে সে 10 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে, বাট এটার বাহিরে স্পেশালিটি কি, কোনো স্পেশাল কোনো ম্যাজিস্ট্রেটকে যদি দেওয়া হয় সেটা সরকার কর্তৃক আপনার নির্ধারিত হইতে পারে, অথবা কি হইতে পারে, বিশেষ কোনো ট্রাইব্যুনালে বিশেষ কোনো ক্ষমতা যদি উল্লেখ করা থাকে সেই ক্ষেত্রে এরকম 10 বছর কারাদণ্ড পর্যন্ত দিতে পারে। এই জিনিসটা মাথায় রাখবেন। তারপরে কি আছে, অভিযুক্ত ব্যক্তিকে নিরপরাধ ধরে নেওয়ার যে মতবাদটি, হ্যাঁ, এটাকে বলে নির্দোষিতার অনুমান। কি বলে? নির্দোষিতার অনুমান। এটা একটা মতবাদ যে নির্দোষিতার অনুমান বলতে কি বোঝায়, একজন মানুষ যখন আপনার অভিযুক্ত হবে তাকে ধরেই নেওয়া হবে যে সে নির্দোষ হিসাবে, হ্যাঁ, নির্দোষ হিসাবে। তাহলে কি এখানে যে ব্যাপারটা আছে সেটা হলো ডক্ট্রিন অফ প্রেজাম্পশন অফ ইনোসেন্স, মানে হলো তাকে প্রথমত ধরেই নেওয়া হবে সে ইনোসেন্স। তাকে কিন্তু বলা হয় অভিযুক্ত, বলা হয় না যে সে অপরাধী, বলা হয় না সে অপরাধী, বলা হয় কি তিনি অভিযুক্ত, হ্যাঁ। সেখানে আপনার দেখেন, এই যে আপনার একজন মানুষ যখন অপরাধী হবে তার রাইট, সে যেন এই অপরাধ থেকে আপনার আইনি সহায়তা পায়, হ্যাঁ। আবার কি প্রোটেকশন ইন রেসপেক্ট অফ ট্রায়াল অ্যান্ড পানিশমেন্ট, এই যে ট্রায়াল এবং রক্ষা কবচ যে আছে, এই রক্ষা কবচটা সম্পর্কে বলা আছে সংবিধানের 35 নম্বর ধারাতে। এই 35 নম্বর যে ধারা আছে সেটা অনুযায়ী কি হবে, সেটা অনুযায়ী আপনার এই জিনিসটা এখানে থাকবে, ঠিক আছে? মোহাম্মদ কায়সারুল ভাই, আমি কিন্তু আপনাকে দেখতেছি, আপনি ঘুমাইতেছেন কেন? তাকায় থাকতে হবে, ঠিক আছে? ভিডিওতে আসছেন মানে তাকায় থাকতে হবে। আপনি অন্যদেরকে কিন্তু ঘুমায় যেতে সাহায্য করতেছেন। এই ধরনের প্ররোচনা দেওয়ার জন্য আপনাকে কিন্তু দণ্ডবিধির আপনার এই যে প্ররোচনা দানকারী হিসেবে আপনাকে কিন্তু পানিশ দেওয়া হবে। এখন দেখেন তারপরে যে জিনিসটা আছে এটা হলো আপনার 35 নম্বর সেকশন গেল। তারপরে দেখেন কি আছে, নির্দোষিতার অনুমান, সেখানে ওই যে সাক্ষ্য আইনের 101 থেকে 104, এখানে কি আছে, এগুলো হলো প্রমাণের দায়ভার। সাক্ষ্য আইনের ওখানে কি বলা আছে, প্রমাণের দায়ভার, মানে যে অপরাধী তাকেই প্রমাণ করতে হবে, প্রমাণের দায়ভার। 103 নম্বর যে সেকশন আছে সাক্ষ্য আইনের, এটা কি প্লে অফ এলিবি, মানে হলো যে অপরাধী তাকেই প্রমাণ করতে হবে। সে যদি কোনো কিছু বলে যে আমি এই সময় এখানে ছিলাম না, তখন তাকেই প্রমাণ করতে হবে 103 নম্বর সেকশন অনুযায়ী, ঠিক আছে? এই জিনিসগুলো আপনারা পড়বেন, ইনশাল্লাহ পড়লেই পারবেন। বিশেষ ট্রাইব্যুনাল যেগুলো আছে এগুলো পড়ার চেষ্টা করবেন। তারপরে দেখেন একটা ব্রড কোশ্চেন কোথা থেকে হয়, সেটা হলো সামারি ট্রায়াল থেকে হয়। সামারি ট্রায়াল মানে হলো সংক্ষিপ্ত বিচার। সামারি ট্রায়াল মানে সংক্ষিপ্ত বিচার। এই সংক্ষিপ্ত বিচারের কথা কোথায় উল্লেখ করা আছে, 260 থেকে 265, সেখানে কি উল্লেখ করা আছে, সামারি ট্রায়াল। সামারি ট্রায়াল মানে কি, একটা জিনিসকে দ্রুত বা ত্বরান্বিত দ্রুত গতিতে বিচার করা। এখন এই সামারি ট্রায়াল আসলে কোন কোন অপরাধের ক্ষেত্রে করা যাবে সেই জিনিসগুলো এখানে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখন মনে করেন এই সংক্ষিপ্ত যে বিচার আছে, এই সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে যেমন মনে করেন আমরা তৃতীয় শ্রেণীর যে ম্যাজিস্ট্রেট আছে সে কয় বছরের বেশি দণ্ড দিতে পারে না, 2 বছরের বেশি, তাহলে কি তাদেরকে সামারি ট্রায়ালের জন্য নিযুক্ত করা যায়, তাই না? এটা আমরা বুঝলাম। তাহলে কি হবে, 2 বছরের অধিক কারাদণ্ড না, ঠিক আছে? তারপরে কি আছে, এই যে আপনার ওজনের পরিমাপ থেকে শুরু করে তারপরে দণ্ডবিধিতে 2 ধরনের আঘাত পড়ছিলাম আমরা, একটা হলো সাধারণ আঘাত আর একটা হলো গুরুতর আঘাত। গুরুতর আঘাতের ক্ষেত্রে মৃত্যুদণ্ড পর্যন্ত আছে, তাই না? চোখ উপড়ায় ফেলা, তারপরে 10 বছরের কম শিশুকে আপনার কিডন্যাপ করা, বিভিন্ন টাইপের আসপেক্টস আছে। ওইটার বাহিরে কি আছে, ওইটার বাহিরে হলো
চোরাই মাল, ঠিক আছে, চোরাই মাল গ্রহণ, হস্তান্তর, আত্মসাৎ, সম্পত্তি আত্মসাৎ করা, ঠিক আছে, এই ব্যাপারগুলো যে আছে, অপরাধ করার চেষ্টা, তারপর হলো অপরাধে সহায়তা করা, হ্যাঁ, এই যে জিনিসগুলো আছে, কারো ক্ষতি সাধন করা, অনধিকার প্রবেশ ট্রেসপাস যে আছে, আর দণ্ডবিধির যে ধারাগুলোর সংক্ষিপ্ত বিচার করা যাবে, ঠিক আছে, সেই ধারাগুলো এখানে উল্লেখ আছে। আপনারা যদি পারেন সেই ধারাগুলো অবশ্যই পড়ার চেষ্টা করবেন, যতটুকু মনে রাখা যায় মনে রাখার চেষ্টা করবেন। এখন সংক্ষিপ্ত বিচার আসলে কারা করতে পারবে? হ্যাঁ, সংক্ষিপ্ত বিচার আমরা যেহেতু জানি যে দায়রা আদালতে আসলে সরাসরি মামলা করার কোনো অপশান নেই, যাবে কোথা থেকে? ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে। আর সংক্ষিপ্ত যে বিচার আছে সেটাও আপনার চিফ জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেটের যে আপনার প্রোফর্মা আছে ওইখান থেকে পাঠানো হবে। ওইখান থেকে কাকে পাঠানো হবে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি নিজে চলে যাবে? না, তার পরবর্তী যিনি আছেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তারপরে যে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আছেন, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আছেন, তাদেরকে পাঠাবেন, ঠিক আছে, তাদেরকে এই বিচার তারা করবে, ঠিক আছে। এই ক্ষেত্রে জেলা পর্যায়ে কে থাকবে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট থাকবে, অথবা আপনার গভর্নমেন্ট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য যে কোনো কাউকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হতে পারে। এটা অবশ্যই বিসিএস ক্যাডার হতে হবে, মানে কি বিসিএস পুলিশ হতে হবে, অথবা আপনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অথবা অন্য যে কোনো ফার্স্ট ক্লাস যে অফিসার আছে তাদেরকে যদি সরকার ক্ষমতায়ন করে সেক্ষেত্রে সে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের যে দণ্ডগুলো আছে সেগুলো দিতে পারে। সরকার কর্তৃক দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তারাও এই কাজগুলো করতে পারবে। আর মেট্রোপলিটন এলাকায় তো দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নাই, আছে কি এই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে আছে তার নামটা ভিন্ন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তার উপরে আছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যিনি আছে তিনিও এই সংক্ষিপ্ত বিচার করতে পারবেন। আর সংক্ষিপ্ত বিচারের সর্বোচ্চ শাস্তি কি আমরা ইতিমধ্যেই জানি, 2 বছর, তার বেশি কিন্তু দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে। আর এই মামলাটা কি আছে? মামলাটা এর আগে যে আমি বলছিলাম যে তার অভিযোগ গঠন করা, অভিযোগের পরে যদি দেখে তার অপরাধ নাই সেই ক্ষেত্রে আপনার কি করবে? আপনার অব্যাহতি দিবে। আর যদি অভিযোগ গঠন করা হয় সেক্ষেত্রে সে যদি স্বীকার করে তাহলে তাকে কি দিবে? তাকে এই রেঞ্জের ভিতরে দণ্ড দিবে, ঠিক আছে, এই রেঞ্জের ভিতরে দণ্ড দিবে। আর যদি অভিযোগ যদি অস্বীকার করে ওই সেম প্রসেস আপনার সেম প্রসেস আগে যেটা বলছি। তো এটা রিড আউট করবেন, না বুঝলে অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা গ্রুপে লিখবেন, ঠিক আছে। এখন দেখেন আমরা দেওয়ানিতে আমরা সমন নিয়ে পড়ছি, তাই না? সমন নিয়ে পড়ছি। এইখানে আপনার সমন নিয়ে একটা ব্রড কোয়েশ্চেন আপনার থাকার একটা সম্ভাবনা। এখানে দেখেন সমন কাকে বলে আমরা ইতিমধ্যেই জানি। সমনটা হলো যে আপনার যিনি জজ থাকেন, ম্যাজিস্ট্রেট থাকেন অথবা দায়রা আদালত হোক, ঠিক আছে, ওনারা কি করবেন? ওনারা সাক্ষীকে হাজির হওয়ার জন্য যে লিখিত আদেশটা দিবেন সেটাকে আমরা বলবো সমন। এই সমনে কি কি থাকে এখানে লেখা আছে, সিল থাকবে, মোহরানা থাকবে, নাম থাকবে, ঠিকানা থাকবে, কবে তাকে হাজির হইতে হবে সেগুলো আছে, হ্যাঁ, কোথায় হাজির হইতে হবে সেগুলো আছে, সব কিছু এখানে দেয়া থাকে। এখন এই সমন জারির যে বিভিন্ন পদ্ধতি দেওয়ানিতেও যেরকম ছিল, ফৌজদারিতেও অলমোস্ট সেম, ঠিক আছে। যে সমনের কয়টা কপি থাকবে? 2টা কপি থাকবে, হ্যাঁ। 2টা কপির ভিতরে কি করবে? একটা সে রাখবে, আরেকটা সাইন করে দিয়ে দিবে যে সে যে রিসিভ করছে, হ্যাঁ। তারপরে কি আছে? তারপরে হলো যে কোনো সরকারি কর্মচারী যদি হয়, ঠিক আছে, পুলিশ অফিসার অথবা কোর্ট অফিসার বা কোনো সরকারি কর্মচারী যে আদালতের ক্ষেত্রে যেটা প্রযোজ্য তারা সেই সমনটা জারি করবে। আর সমন জারি যে করবেন ওই একই কথা, নাম ঠিকানা থাকতে হবে, কপি পৌঁছাইতে হবে। এখন তাকে পাওয়া গেল না, তাকে যদি আপনার চেষ্টা করে যদি পাওয়া না যায় তখন কি করবে? ওই যে নকলের যে কপিটা আছে, নকলের 2টা কপির ভিতরে একটা কপি কি করবে? তাদের পরিবারের সাবালক পুরুষ, মনে রাখবেন, সাবালক পুরুষ সদস্যকে দিয়ে আসবে, হ্যাঁ। আর দ্বিতীয় যে নকল কপিটা থাকবে এটার অপর পৃষ্ঠায় ওই যে প্রাপ্তি স্বীকার করছে ওই সাবালক যে ব্যাটারকে দেওয়া হয়েছে তার সাইন নিতে হবে, সোজা কথা, ঠিক আছে। আর এইভাবে মনে করেন ওইখানে সাবালক যে আছে সেও পলাইছে, ঠিক আছে, কেউ নাই, দরজা বন্ধ করে চলে গেছে যে সমন জারি করতে আসতেছে, হ্যাঁ। তখন কি করবে? তখন ওই গৃহে এই জিনিসটা লটকাইয়া দিবে। কি করবে? লটকাইয়া দিবে। এখন মনে করেন যে একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, ঠিক আছে, ওর তো পালানোর কোনো সুযোগ নেই, পালাইলেও ওর নথিপত্রে সব কিছু দেওয়া আছে যে কই যাইতে পারে, ঠিক আছে, কই যাইতে পারে, কি করতে পারে। তার অফিসের কি করতে হবে? তার অফিসের যিনি প্রধান নির্বাহী,
প্রধান নির্বাহী যিনি, তার কাছে এই সমনের কপিটা পাঠাইতে হবে। ঠিক আছে, এখন মনে করেন যে আঞ্চলিক যে এখতিয়ার সেটার বাহিরে সে অবস্থান করতেছে। আঞ্চলিক এখতিয়ার আমরা জানি যে কোর্ট আছে তার যে নির্ধারিত জেলার যে এখতিয়ার আছে, এলাকা আছে, সেটাকে আঞ্চলিক এখতিয়ার বলে। আর্থিক এখতিয়ার, বিষয়বস্তুগত এখতিয়ার, আঞ্চলিক এখতিয়ার। আঞ্চলিক এখতিয়ারের কই, সে বাহিরে। তাহলে এখন কি করতে হবে, আপনার ওই যে এলাকা আছে এখতিয়ারাধীন, সেখানের যে ম্যাজিস্ট্রেট আছে তার নিকট এই জিনিসটা প্রেরণ করবেন, তিনি সেটা জারির ব্যবস্থা করবেন, জারি অফিসার করতে। এখন সমন এবং গ্রেপ্তারি পরোয়ানার ভিতরে পার্থক্যটা কী? সমন হলো আপনার ভদ্রভাবে তাকে যে ফারহানা আপু আপনাকে সমন জারি হয়েছে, এই যে আপনার কাগজ, আপনি আসেন আদালতে, অমুক তারিখে আপনার হাজিরা, আপনার নামে একটা অভিযোগ হয়েছে, ভদ্র। আর ওয়ারেন্ট কি? অভদ্র। ঠিক আছে, হ্যাঁ, তাকে কি করতে হবে, সে সমন জারি হয়েছিল সে কিন্তু পাত্তা দিতেছে না, অথবা সমন জারি না হয়েও ওয়ারেন্ট হইতে পারে, ওইটা তফসিলে আছে, দ্বিতীয় তফসিলে, যে কোন ক্ষেত্রে। ঠিক আছে, এখন সমন তো আমরা জানি কিভাবে আপনার সমন ব্যর্থ হইলে তখন কি হয়, ওয়ারেন্ট ইস্যু হয়। নর্মালি সমন ব্যর্থ হইলে ওয়ারেন্ট, মানে সে আর সভ্যতার ভিতরে নাই, নর্মালি কাম হইতেছে না, ওরা টাইন্না হেসরায় বাইন্দা লই আইতে হবে, এই যে ব্যাপারটা আছে এটা হলো আপনার ওয়ারেন্ট। বাকিগুলো পার্থক্যটা পড়বেন। ওয়ারেন্টের পরে কি আছে, ওয়ারেন্টের পরে হলো যে আপনার সে ওয়ারেন্ট বাঁধতেছে তখন হুলিয়া জারি হবে, হুলিয়াতে কাজ হইতেছে না তখন তার সম্পত্তি ক্রোক করা হবে। এই যে প্রসেসগুলো, এগুলো ইতিমধ্যে লাস্ট ক্লাসে যখন পড়াইতেছিলাম যে ফৌজদারি আইন সম্পর্কে ধারণা, সেইখানে সেকশন ওয়াইজ এই জিনিসগুলো কিন্তু আসছিল, আমি বলছিলাম যে কোনটার পরে কোনটা। ঠিক আছে, এখন আসেন আপনার এই যে এজাহার বলেন, এফআইআর বলেন, এটা আসলে কি? ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট। ঠিক আছে, এই এফআইআর যে আছে, এই এফআইআরটা আসলে কিভাবে হবে, এফআইআরটা কোথায় হয়? হ্যাঁ, এফআইআরটা কোথায় হয়, এফআইআর সম্পর্কে কে বলতে পারেন বলেন? কেউ বলতে পারতেছেন না? নবডি? আমি আসলে শকড। হ্যাঁ বলেন। আচ্ছা, এফআইআর হলো পুলিশে একটা ফর্ম আছে, 24 না যেন কাছাকাছি 48 এরকম ধরনের একটা নাম্বার আছে। আমি বলছি, হ্যাঁ রুনি আপু থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এইখানে মনে করেন এজাহার বা এফআইআর, এটা আপনার মৌখিকভাবে দেখ বা লিখিতভাবে দেখ। মৌখিকভাবে যদি দেয় তাহলে থানার কর্তব্যরত যিনি ইনচার্জ আছেন তার দায়িত্ব হলো এটা লিখিতভাবে লেখা এবং তাকে পড়ে শোনানো। ঠিক আছে, এটাকে আমরা বলবো এজাহার বা এফআইআর। ঠিক আছে, এটা কোথায় হবে, এটা আপনার পুলিশের কাছে, এবং পুলিশ এটা কত ধারায় এজাহার সম্পর্কে বলা আছে, 154 ধারায় আপনার এজাহার সম্পর্কে বলা আছে। আর এটা যেহেতু থানার মাধ্যমে যেতেছে, এটা জিআর মামলা হিসাবে আপনার ম্যাজিস্ট্রেটের কাছে যাবে। আর ম্যাজিস্ট্রেটের কাছে সরাসরি, হ্যাঁ সরাসরি, এটা আমলযোগ্য অপরাধ হইতে পারে, ও আমলযোগ্য অপরাধ হইতে পারে। মৌখিকভাবে যখন বলবে তখন সেটা হলো কমপ্লেন, এই জন্য এটাকে বলা হয় সিআর মামলা, মানে কমপ্লেনেন্ট রেজিস্টার। ঠিক আছে, তখন ম্যাজিস্ট্রেট কী করবেন, তাকে শপথ করায়া তার জবানবন্দিটা নেবেন এটা। আর এফআইআরটা অবশ্যই আমলযোগ্য অপরাধ হইতে পারে, হইতে হবে। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবেন। আর আমলযোগ্য অপরাধ বা কগনিজেবল অফেন্স যেগুলো আছে, এইগুলা সম্পর্কে বলা আছে যে চুরি, ডাকাতি, মারামারি, হানাহানি, বেআইনি এই যে ব্যাপারগুলো আছে, ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই কী করতে পারবে, আমলযোগ্য কগনিজেবল অফেন্স, সেটা আপনার সেই 2 নম্বর তফসিলে বলা আছে, সেটা অনুযায়ী তাকে কী করতে পারবে, গ্রেফতার করতে পারবে। এই জিনিসটা মনে রাখবেন। আর ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া গ্রেফতার করা যাবে না কোন ক্ষেত্রে, ওই কমপ্লেনেন্ট যে রেজিস্টার আছে, মানে কমপ্লেনেন্ট সিআর মামলা যেটা। ঠিক আছে, এই জিনিসগুলো পড়বেন, এই জিনিসগুলোর আপনার সংজ্ঞা এবং এগুলো কাকে বলে, এগুলোর পার্থক্য, এই জিনিসগুলো দেখবেন। দেখেন, ফৌজদারি কার্যবিধিটা হলো সবচেয়ে টাফেস্ট সাবজেক্ট অন ইউর সেকেন্ড ইয়ার। এই সেকেন্ড ইয়ারের যতগুলো সাবজেক্ট আছে, ফৌজদারির কোশ্চেনের কোনো আগা মাথা পাবেন না। আপনাদের সাজেশানে আমি এই জন্য একটু বেশি দিছি, কারণ হলো ফৌজদারিটা যেহেতু একটু কঠিন এবং এটা যেহেতু কোনো মা বাপ নাই, কোনটার সঙ্গে কোনটা জুড়ে দিবে বলা মুশকিল। হ্যাঁ,
যেমন ফৌজদারি কার্যবিধি আমি অনেক ভালো পরীক্ষা দিয়েছি, তারপরে আমি 56 পাইছি। কারণ 56 পাওয়ার একটাই কারণ হলো যে ওই যে 60টা কোশ্চেন একটাতে যে জুড়ে দিছে, ওই 60টার ভিতরে দেখা যায় আমি 5টা ভালো পারি, 2টা ভালো পারি না। বাট আমাকে কি করতে হবে, অথবা 6টা ভালো পারি, 1টা ভালো পারি না, 2টা ভালো পারি না, তখন কিন্তু আমাকে ওইটাই অ্যান্সার করে দিয়ে আসতে হইতেছে। কারণ আরেকটা কোশ্চেনে আমি দেখা যায় যে আমি 3টা পারি, 4টা পারি, আরও 3টা পারি না। কারণ ফার্স্ট ইয়ারে 4টা কোশ্চেন ছোটো ছোটো মিলাই একটা কোশ্চেন হয়। বাট আপনারা একটু দেখেন বইয়ের গাইডের পিছনে, অথবা প্রশ্ন থাকলে একটু দেখেন, দেখবেন যে 60টা পর্যন্ত কোশ্চেন আছে, 6টা পর্যন্ত আছে। মানে হলো যে একটা রিলেটেড জিনিসের আপনি কতভাবে যে রিলেট করে আপনি চিন্তাই করতে পারবেন না। এই জন্য দেখা যায় অনেকে ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি এগুলাতে দেখা যায় আপনার 30, 32, 35, 40 এরকম পাইতেছে। অন্যগুলাতে দেখা যায় যে 55-60 পাচ্ছে, বাট এইগুলাতে পাচ্ছে না। তাহলে এখানে মূল জিনিসটা কি, আপনার বিষয়বস্তুগুলো ক্লিয়ার না, কনসেপ্টটা ক্লিয়ার না। যেমন কোর্টের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, কোনটা এজাহার এফআইআর একই জিনিস, জিআর মামলার সঙ্গে রিলেটেড, এইটা সম্পর্কে একটা কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। আর হলো সিআর, কমপ্লেন অ্যান্ড রেজিস্টার সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। আবার বলে দিচ্ছি, যেখানে মনে করেন ম্যাজিস্ট্রেট কোর্ট, তার এখতিয়ার আর্থিক, আঞ্চলিক এবং বিষয়বস্তুগত, আর দায়রা যিনি আছে তার এখতিয়ার, হ্যাঁ, এই জিনিসগুলো এবং কোর্টগুলো সম্পর্কে যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে দেওয়ানি ফৌজদারিতে, আপনারা কিন্তু ধরা খেয়ে যাবেন। কারণ হলো কোশ্চেনগুলো এমনভাবে হয়, যারা এই জিনিসগুলো, বিষয়বস্তুগুলো আপনারা যারা ক্লাস করতেছেন, আপনারা যারা অনেকের থেকে আপনারা আগে আছেন, এটা নিঃসন্দেহে পরীক্ষা যখন দিবেন তখন বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে দেখেন আপনার খারিজ, অব্যাহতি এবং খালাস, এটা জাস্ট চোখের দেখা দেখবেন, ঠিক আছে? এটা চোখের দেখা শুধু দেখবেন। আচ্ছা, আপনাদের জন্য ইম্পর্টেন্ট হলো এই যে খালাসের যে খালাস যে আছে, এইখানে খালাসটা পড়বেন। আর হলো যে একই ধারায় একাধিক অপরাধ সংগঠিত বলতে কি বুঝো? একই ধারায় একাধিক অপরাধ সংগঠিত বলতে কি বুঝো? মানে হলো যে আপনার যেমন মনে করেন কমন ইন্টেনশন অথবা কমন অবজেক্ট, এই ধরনের যে অপরাধগুলো আছে, এটা একই অপরাধ করতে গিয়ে ওইটা তো হয়েছে, আরেকটা অপরাধ হয়েছে, হ্যাঁ, তখন কি করতে হবে আপনাকে? তখন এটাকে একটা যে আরেকটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যেমন গেছিল আপনার ডাকাতি করার জন্য, ডাকাতি করতে গিয়ে খুন হয়ে গেছে, হ্যাঁ, তখন কি করতে হবে? এই জিনিসটা একই সঙ্গে আপনার বিচার করা যাবে। এবং এই যে সংগঠিত হয়েছে এই জিনিসটি আপনাকে এখানে 2 মার্কস থাকতে পারে, আপনাকে বোঝাই দিতে হবে উদাহরণস্বরূপ যে এরকম একটা অপরাধ করতে গিয়ে এরকম একটা অপরাধ হয়ে গেছে। এটা তখন আমরা বলবো যে একই কার্যধারায় একাধিক অপরাধ সংগঠিত হওয়া। আচ্ছা, এখানে আপনাদের পড়া থাকবে আগামী ক্লাসে। আগামী ক্লাসটা আপনারা কি কালকে যদি 8:30 থেকে একটা ব্যাকআপ ক্লাস দেই, করতে পারবেন সবাই? সবাই একটু উত্তর করেন, কারণ আপনাদের পরীক্ষা যেহেতু নকিং এট দ্য ডোর, আমার অবশ্য একটু পেইন হয়ে যাবে। কারণ কালকে তাহলে 8:30 থেকে 9:30 আপনাদের নেব, 9:30 থেকে 10:30 প্রিলিমিনারি নেব, তারপরে 10:30 থেকে আপনার বার কাউন্সিল নিতে হবে। আমার একটু পেইন হয়ে যাবে, বাট আপনাদের যেহেতু পরীক্ষা নকিং এট দ্য ডোর, বলেন। ক্লাসটা কি 8:30টার পরিবর্তে মানে 9:30টার দিকে দেওয়া যায় কিনা, কারণ আমি ওই সময় বাইরে থাকবো। আপনারা যারা বাইরে থাকবেন 2-1 জনের জন্য আপনারা পেইড ব্যাচের যে রেকর্ডিং আছে সেটা আপনারা শুনে নেবেন, যে ফেসবুক প্রাইভেট গ্রুপে আমাদের যে রেকর্ডিংগুলো আছে। কারণ পরীক্ষা নকিং এট দ্য ডোর। আর আপনারা যদি না চান আমি ব্যাকআপ ক্লাস না নিলে আমার জন্য সুবিধা, বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে আপনারা হয়তো একটু দেরিতে যাবেন, আগাবেন একটু দেরিতে। আমি চাই না যে আপনারা পিছিয়ে থাকেন। আচ্ছা ভাইয়া, আমি তো আজকে মাত্র প্রথম ক্লাসে জয়েন করছি। কোশ্চেনগুলো কোথা থেকে পড়ানো হইতেছে? কোশ্চেনগুলো আপনার প্যারামাউন্ট গাইড থেকে পড়ানো হইতেছে। প্যারামাউন্ট গাইড থেকে কোশ্চেনগুলো নেওয়া হচ্ছে, আর ইন এডিশন ইনফরমেশনগুলো আমি নিজে থেকে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তো আপনাদের আগামী ক্লাসে পড়াটা থাকবে যে একই কার্যধারায় একাধিক অপরাধ সংগঠিত বলতে কী বুঝো, কখন একজন ব্যক্তির বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ একই বিচারে সম্পন্ন করা যায়।
একজন ব্যক্তি কখন একটি অপরাধে অভিযুক্ত হলে স্বতন্ত্র অপরাধে দণ্ডিত হতে পারে, ঠিক আছে? এই প্রশ্নটা আর হলে ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা আমলে নেয়ার বিধান কি? হ্যাঁ, এই প্রশ্নটা আপনাদের পড়া থাকবে। এটা নেক্সট ক্লাসে কালকে আমি বলবো বিস্তারিত। আর হলো যে আপনার স্বাধীন অপরাধ যেটা আছে এটা আসবে না, কারণ এটা 23 সালে আপনার আসছে। হ্যাঁ, তারপরে আপনার ইম্পর্টেন্ট দিক দিয়ে হলো অ্যারেস্ট বা গ্রেফতার, ঠিক আছে? অ্যারেস্ট বা গ্রেফতার এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটা ব্রড কোশ্চেন হবে, ওইটা নিয়ে আলোচনা করব। আপিল থেকে কোশ্চেন হওয়ার একটা সমূহ সম্ভাবনা, আপিল আলোচনা করব। হ্যাঁ, একজন করে কথা বলেন। হ্যাঁ, রুনি আপু বলেন। হ্যাঁ, এখানে বন্ড বাজেয়াপ্ত করতে হলে আদালত কি কার্যপদ্ধতি অনুসরণ করবে? হুম। 22-এ আসছে, এটা কি করতে হবে? 100% এটা দেখবেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? শাহ ফাতেমা আপু বলেন। ভাইয়া 2023 কোশ্চেনগুলো কি আমাদের জন্য ইম্পর্টেন্ট? 2023-এর কোশ্চেনগুলো হুম 2023-এর যে কোশ্চেনগুলো আছে সেই 23-এর কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট না, তবে আমি 22-এ যেহেতু আপনার 23-এর সালের পরীক্ষাতে 22-এর কোশ্চেন রিপিট হয়েছে, এই ফৌজদারি কার্যবিধিতে 2টা কোশ্চেন রিপিট হয়েছে। সেই প্রেক্ষাপট থেকে আমি আপনাদের সাজেশনে আমি কিন্তু কিছু কিছু টার্ম আছে আমি দিয়ে দিছি, যেটা সম্পর্কে চোখের দেখা দেখে যাবেন। বুঝতে পারছেন? আর ভাইয়া হচ্ছে দণ্ডবিধি আর হচ্ছে ফৌজদারি। হুম এখানে ফৌজদারিটা বেশি আমার কাছে বেশি লাগে। ও আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস বলি। আপনাদের এখানে যেহেতু অপশান আছে যে একটা থেকে 3টা, একটা থেকে 2টা, আপনারা চেষ্টা করবেন দণ্ডবিধি থেকে 3টা দেওয়ার জন্য, কারণ দণ্ডবিধিতে আপনাদেরকে কিন্তু আমি স্পেসিফাই করে দিছি। ফাতেমা আপু, কোশ্চেন শেষ হলে একটু মিউট করেন, কথা শুনতে পারতেছে না সবাই। আচ্ছা, এখানে দেখেন বলি আবার যে দণ্ডবিধি যেটা আছে, কান খুলে শুনে রাখেন। দণ্ডবিধিতে আমি কিন্তু আপনাদের কোশ্চেন মোর স্পেসিফাই করে দিছি, কারণ ওইখানে স্পেসিফাই করা সহজ আমার জন্য, আপনার জন্য না, আমার জন্য স্পেসিফাই করা সহজ, কারণ আমি দেখলেই বুঝি যে কোন জিনিসটা কোন টার্মগুলো আসার মতো। ওইখানে আপনাদেরকে আমি এমনও বলছি যে এই 4টা কোশ্চেন থেকে 3টা থাকবে। দ্যাট মিনস কি ওইখান থেকে অবশ্যই আপনি 3টা অ্যান্সার করবেন, আর ফৌজদারি থেকে আপনি 2টা অ্যান্সার করবেন। বেশি পাকনামে করে ফৌজদারি থেকে আপনার 3টা করতে গিয়ে কোশ্চেন ছুটে যাওয়া, দেখেন যদি ভালো পারেন করেন কোনো সমস্যা নেই, বাট ফৌজদারি থেকে কোশ্চেন ছুটে যাওয়া বলতে 7টা ছোটো ছোটো কোশ্চেন থাকবে সর্বোচ্চ, মিনিমাম 4 থেকে 7টা। সো ওইখানে যদি আপনি দেখেন যে আপনি 2টা পারতেছেন না ছোট ছোট, তাহলে আপনার ওইখানে ওটা স্কিপ করাটাই বেটার। 3টা পারতেছেন না অবশ্যই স্কিপ করবেন, আর ওয়ে না থাকলে ওটা দিবেন, বাট চেষ্টা করবেন দণ্ডবিধি থেকে 3টা দেওয়ার, যদি আপনার দ্বিতীয় পত্রে ভালো মার্কস ক্যারি করতে চান। আমি এই জিনিসটা ফলো করছি, আমি আলহামদুলিল্লাহ 56 পাইছি, বাট আমি খুব যে আহামরি পড়ছি এটা তা না, কিন্তু আপনারা 56 না, আপনারা 60 পাওয়ার মতো আপনাদের টেকটিস থাকবে। কেন টেকটিস থাকবে? কারণ আমি কিন্তু আপনার ফৌজদারি থেকে 3টা দিছি, দেওয়ানি দণ্ডবিধি থেকে 2টা দিছি। কারণ কি, আমার প্রথমেই ফৌজদারি ছিল গ্রুপ এতে, আমি মনে করছি যে ফৌজদারিটা যেহেতু পারি লেখা বলি, পরে দেখি দণ্ডবিধিটা দেখছি কোশ্চেনটা, কিন্তু আমার কাছে পরে মনে হয়েছে হল থেকে বাইরে হয়ে যে আমি যদি দণ্ডবিধিটা যদি আমি 3টা কোশ্চেন অ্যান্সার করতাম, আর ফৌজদারিতে এত জোরাজুরি করে যে না পড়ছি কেন ফালাইয়া যাব, ওই চিন্তা করে আমি একটা ছোট পারি না, তাই কি হয়েছে আমি পুরোটা অ্যান্সার করি। এই জিনিসটা করার কারণে আমার কিন্তু 60 আপ আসে নাই, না হলে সাক্ষ্য আইনের মতো সাবজেক্টে আমি 67 পেয়েছি, আন্তর্জাতিক আইনের মতো সাবজেক্টে আপনার 65 পেয়েছি। মানে আপনার চিন্তা করেন, আপনার ডিসিশন যদি পরীক্ষার হলে যদি সুন্দর না থাকে তাহলে কিন্তু আপনি ধরা খাবেন। এই জিনিসগুলো আমি আরও পরীক্ষার আগে আপনাদেরকে সাজাইয়া দিব, গুছাইয়া দিব, কিভাবে কি করবেন সেই দিক নির্দেশনা দিয়ে দেব। বাট আপনাদেরকে এই যে পড়াগুলো দিলাম, এই পড়াগুলো অবশ্যই আগামী ক্লাসে নেবেন। আগামী ক্লাসে আমি 8:30 থেকে ক্লাস নিতে পারি বা না পারি, কারণ আমি আসলে এঙ্গেজ থাকি। আমি বাসায় আসতে আসতে আপনারা জানেন অনেক সময় 9টা বাজে, অনেক সময় 10টা বাজে, বাট কালকে আমি চেষ্টা করব যদি বাসায় তাড়াতাড়ি চলে আসি 8:30 থেকে নেওয়ার জন্য। ইনকেস যদি না নিতে পারি, আপনাদেরকে এর পরের দিন শুধুমাত্র বার কাউন্সিলের ক্লাস থাকবে আমার 10:30 থেকে, আপনাদের 9:30 থেকে এর পরের দিন নিব, বাট আমি গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? আমাদের সবগুলো কি পড়া হচ্ছে? মানে যেগুলো কোশ্চেন পড়ালেন আপনি হ্যাঁ, আজকের সবগুলাই থাকবে রুনি আপু, আপনি লিখে দিয়ে দিবেন পেড গ্রুপে, ঠিক আছে? ফ্রি গ্রুপেও দিয়ে দিন, একটা পোস্ট দিয়ে দিন। ভাইয়া হ্যাঁ হ্যাঁ, এখনই দিয়ে দেবো, আপনাদের গ্রুপে পাবেন। আচ্ছা, আপনাদের যে প্রাইভেট গ্রুপ আছে ওখানে পাবেন।
ঠিক আছে? ওকে, তাহলে টুডে আপ টু দিস, সবাই ভালো থাকেন। আর কারো কোনো কোশ্চেন আছে? এনি কাইন্ড অফ কোশ্চেন? আচ্ছা, কোশ্চেন না থাকলে টুডে আপ টু দিস, বেস্ট অফ লাক। সবাই সুন্দরভাবে ফর্ম ফিল আপ করেন, ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেন, ঠিক আছে? আমাদের যেহেতু আগের ব্যাচে 46 জনের 46 জনই সেকেন্ড ক্লাস পাইছে, ইভেন দ্যাট ভালো ভালো মার্কস ক্যারি করছে। সো আপনাদের প্রতি এক্সপেকটেশনটা আমার অনেক বেশি, কারণ আপনাদেরকে আমি ফার্স্ট ইয়ারে পড়াইছি ম্যাক্সিমাম, সেকেন্ড ইয়ারেও আপনারা আছেন, ঠিক আছে? সো ভালোভাবে প্রিপারেশন নেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।